হার্ট ফেলিওর যেটা আছে এটা নিয়ে একটু আলোচনা করি। কারণ হলো হার্ট ফেলিওর কিন্তু শুনতে খুব খারাপ শোনা যায়, যে হার্ট ফেলিওর তার মানে তার মৃত্যু অবধারিত। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আমাদের বোঝার অনেক কমতি আছে। আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স বলি। আমাদের দেশে ক্যান্সার নিয়ে মানুষের কত ভয়, কারণ ক্যান্সার মানে সে মৃত্যু। কিন্তু কেউ কি জানে যে ক্যান্সারের চেয়েও হার্ট ফেলিওরের প্রকোপ এবং মৃত্যুর কারণ বেশি? একটা স্ট্যাটিস্টিক্স বলি, যত ক্যান্সার আছে, এই ইভেন লিউকেমিয়া, তাদের মানে 5 বছরের মৃত্যুর হার হলো 40%। তার মানে কি 100 জন লিউকেমিয়ার পেশেন্ট 5 বছর যদি ফলো করা যায় 40 জন মারা যাবে। হোয়ারাস 100 জন হার্ট ফেলিওরের পেশেন্ট যদি 5 বছর ফলো করি 50 জন মারা যাবে। তার মানে কি ক্যান্সারের চেয়েও কিন্তু এটা গুরুতর। এটা কিন্তু আমরা কেউ জানি না। মানে কারো ক্যান্সার হলে পুরো বাড়ি ঘর বিক্রি করে দিয়ে চিকিৎসা করি, জানছি এটা খারাপ, কিন্তু এর চেয়ে বেশি খারাপ কিন্তু হার্ট। আর একটা ইউনিক জিনিস হলো ক্যান্সারের রোগী কিন্তু আস্তে 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 নিভে যায়। কিন্তু হার্ট ফেলিওর পেশেন্ট কী হয়, এই আসে ধাম করে মারা যায়। তার মানে কি হার্ট ফেলিওর পেশেন্টের সময় মতো চিকিৎসা না করলে এটা কিন্তু তার পরিণতি খুব খারাপ হয়। তো আমাদের দেশে হার্ট ফেলিওরের অন্যতম প্রধান কারণ কিন্তু হার্ট অ্যাটাক। কারণ হার্ট অ্যাটাক হলে হার্টের মাংসপেশি দুর্বল হয়ে যায়, এবং মাংসপেশি যখন দুর্বল হয়ে যায় তখন হার্টের পাম্পিং ফাংশন কমে যায়, এবং সেইখান থেকেই মানুষের অজ্ঞতা বলেন, চিকিৎসার অপ্রতুলতা বলেন, সময় মতো চিকিৎসা না নেওয়া বলেন, এই সমস্ত কারণে আলটিমেটলি এই রোগীটা হার্ট ফেলিওর নিয়েই চিকিৎসার অভাবেই মারা যায়। তো এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে। আমাদের দেশের এখন পর্যন্ত আমি যা দেখছি, আমার যে সমস্ত পেশেন্টের বাইপাস করেছি, রিং পরিয়েছি, তার প্রায় 1/3 পেশেন্ট আবার ব্যাক করছে হার্ট ফেলিওর নিয়ে। তার মানেটা কি, হার্টের বাইপাস করলাম, রিং পরালাম, তারপরেও 1/3 পেশেন্ট কেন আসতেছে? রিজনটা ওই একটাই, ওই যে তার প্রথম হার্ট অ্যাটাক হয়েছে, তার যে ড্যামেজটা হয়েছে সেটা রিকভার করতে পারে নাই। সেকেন্ডলি, পরবর্তীতে যে এই যে লং টার্ম একটা ট্রিটমেন্ট দরকার, মানুষ মনে করে বাইপাস করছে পার্মানেন্ট চিকিৎসা আর লাগবে না। নো, এদের রেগুলার ফলো আপ লাগবে, এবং এইগুলো করে না বিধায় কিন্তু আলটিমেটলি এরা এই অবস্থায় চলে আসে। এবং দিন দিন কিন্তু এর প্রকোপ বাড়ছে। কেন বাড়ছে? কারণ হলো চিকিৎসা ব্যবস্থা বেড়েছে, মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, মানে মৃত্যুর বয়স কিন্তু বাড়ছে, চিকিৎসার সরঞ্জাম বাড়ছে। সুতরাং এই যে চিকিৎসা হচ্ছে, মানুষের বয়স বাড়ছে, যে কারণে এই হৃদরোগের হার্ট ফেলিওরের প্রবণতাটাও বাড়ছে, এবং আলটিমেটলি একসময় এইটা আমাদের দেশে ইভেন করোনারি আর্টারি ডিজিজ, যাই বাইপাস বলেন, রিং বলেন, এর চেয়ে বড় সমস্যা হলো এইটা হবে। এবং এটা খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা। কারণ হলো মৃত্যুর আগ পর্যন্ত এই পেশেন্টের ওষুধ খেতে হবে, নিয়মের ভিতরে থাকতে হবে। যদি কস্ট অ্যানালাইসিস করতে, ইউরোপে প্রতি বছর এক একটা পেশেন্টের জন্যে 25,500 ইউরো খরচ হয় বছরে। আমাদের দেশের গরিব দেশে তো প্রশ্নই আসে না, যেখানে তার পকেট থেকে খরচ করতে হয়, সরকার আর কতটুকু করতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে এইটা খুব জরুরি। আর একটা স্ট্যাটিস্টিক্স আমি বলতে পারি যে একটা রোগীর যখন হার্ট ফেলিওর হয়, ডায়াগনোসিস হলো এবং সে হাসপাতালে ভর্তি হলো, এই ভর্তি হওয়ার পর 30 দিনের ভিতরে এই রোগীর মৃত্যুর হার প্রায় 5%। 1 বছরে এর মৃত্যুর হার 30%, 3 বছরে এর মৃত্যুর হার 50%, 5 বছরে এর মৃত্যুর হার প্রায় 75%। কত সিরিয়াস! মানে 1/3 লোক 5 বছর বেঁচে থাকবে, বাকি সব মারা যাবে। তো সেই জন্যে এইটাকে খুব করেই নেওয়া উচিত। কিন্তু মুশকিলটা হয়েছে যে আমাদের এই পেশেন্টগুলা কিন্তু এদের সাফারিংসটা অনেক বেশি। এটা আর সব পেশেন্টের মতো না। এটা এরকম না যে ম্যালেরিয়া হলো
কুইনাইন খাওয়াই দিলাম, 7 দিন ভালো থাকলো, টাইফয়েড হলো, ইঞ্জেকশন দিলাম, ভালো হয়ে গেলো, আর হবে না, যদি না নতুন করে হয়। এইটা কিন্তু সেরকম না। এরা হচ্ছে যে এদের সাফারিংসের শেষটাই, এবং মৃত্যুর আগ পর্যন্ত এদের সাফারিংস। এবং এদের অনেকগুলা আনুষঙ্গিক অসুখ থাকে, এদের ডায়াবেটিস থাকে, এদের ব্লাড প্রেশার থাকে। এরা সাধারণত বয়স্ক লোক হয়, সোশ্যালি তারা কোনো প্রোডাক্টিভিটিতে আসে না, মানি আর্নিং, ইনকাম জেনারেটিং কোনো প্রজেক্টে এরা থাকে না, সবসময় ফিনান্সিয়াল একটা কনস্ট্রেন্টে থাকে। সো এরা মেন্টালি ডিমোরালাইজ, আর কতদিন বাঁচবো, আর পারতেছে না, এবং অনেকটা খালি ওয়েট করে কবে মারা যাব, এরকমই এদের মানসিকতা হয়ে যায়। এবং আরেকটা সমস্যা যে এরা এতই সিক থাকে, এরা একা আসতে পারে না হাসপাতালে, এদেরকে কাউকে আনতে হয়। এবং এটা এতই দুঃখজনক, যে আনবে সে যদি সহমর্মিতা না থাকে তার, সে প্রথমে আগে তার কাজটা সারবে। হ্যাঁ, আজকে আমার অফিস আছে, আজকে আমার ব্যাংকে যাওয়া আছে, তুমি থাকো, আমি আসি। সো প্রায়োরিটি কিন্তু তার এই রুগী না। তাহলে এই রুগীকে হাসপাতালে আনতে হলে তার একটা স্পেশাল লোক লাগবে, কেয়ার গিভার, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি সমস্যা। কারণ যে সাফার করছে তার কাছে যতটুকু সমস্যা, যা সাফার করছে না, যে তাকে হেল্প করবে। হ্যাঁ, ছেলেমেয়েরা, সাধারণত ছেলেমেয়েরা, বিশেষ করে আমি দেখি মেয়েরাই বেশি করে ছেলেদের চেয়ে, অথবা যাই হোক, এটা আমি এই ডিসক্রিমিনেশন আনতেছি না, অথবা ব্যস্ততার কারণে মেয়েরাই বেশি করে আমি দেখি এদেরকে নিয়ে আসি। এবং এদেরকে যদি টাইমলি আমার হাসপাতালে না আনতে পারে, তাহলে এরা ইমার্জেন্সিতে ঢুকবে, কারণ তার একটা কষ্ট হচ্ছে, সেই কষ্টটা গত 4 দিন ধরে চলতেছে। ছেলেরা বলতেছে, কেয়ার গিভারে বলছে, ভাই আমার হাসপাতালে, আচ্ছা আজকে না, কালকে যাও, কালকে না পরশু দিন এমন অবস্থা হলো তাকে ইমার্জেন্সিতে ঢুকতে হলো। হচ্ছে যদি 4 দিন আগে আনতো, সে তাকে কিন্তু গাড়িতে করেই আনা যেত, কিন্তু আলটিমেটলি সে আনলো অ্যাম্বুলেন্সে আসলো। সো এইটা একটা সমস্যা এই গ্রুপের পেশেন্টের। মানুষের এই নাম্বারগুলো বাড়তেছে, কারণ এনজিওপ্লাস্টি হচ্ছে, বাইপাস হচ্ছে, মানুষের বয়সের বেড়ে যাচ্ছে, অ্যাডভান্স মেডিকেশন বাড়ছে, নতুন নতুন ওষুধ আসছে। সো মানুষের আয়ু বাড়তেছে, এই হার্ট ফেলিওরও বাড়তেছে। কিন্তু দেখা গেছে এই পেশেন্টটা যদি একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা যায়, যেটাকে আমি না ওয়ার্ল্ড ওয়াইড বলে হার্ট ফেলিওর ক্লিনিক। এই হার্ট ফেলিওর ক্লিনিক কনসেপ্টটা আমাদের দেশে, মানে দুনিয়াতে অনেক পুরানো। কারণ দেখা গেছে এই পেশেন্টগুলো, ওই যে বললাম 8-10টা মানুষের মতো না, যে 2টা ওষুধ দিলাম, একটা প্রেসক্রিপশন করলাম, 3টে ইনভেস্টিগেশন লিখলাম, ওষুধ খান ভালো হয়ে যাবে। নো, দে নিড কনস্ট্যান্ট মনিটরিং। অ্যান্ড এই কনস্ট্যান্ট মনিটরিংয়ের ভিতরে যে জিনিসটা দরকার, যে শুধু যে ডাক্তার এটাকে হেল্প করবে তা না, কার্ডিওলজিস্ট হেল্প, এর সাথে অনেকগুলো লোক জড়িত থাকতে হবে। তার ভিতরে একটা নার্স থাকতে হবে, একটা প্যারামেডিক্স থাকতে হবে, এদের ডায়াবেটোলজিস্ট থাকতে হবে, এদের কিডনির ডাক্তার থাকতে হবে, এদের সাইকিয়াট্রিস্ট থাকতে হবে। এই সবাই মিলে একটা গ্রুপ, যে গ্রুপটা এই রুগীদেরকে হেল্প করবে। আর একটা হলো যে এই যে পেশেন্টের সাথে টাচ রাখা, এই টাচটাকে এটাকে আমি বলি যে ডেটাবেজে নেওয়া খুবই ভালো। যখন ডেটাবেজে নেবে, তখন আজকালকার যুগে ডিজিটাল ফরম্যাট অনেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু নতুন নতুন পথ বাতলায় দেবে এই পেশেন্টের কী করা উচিত। তো এই জন্য আমি মনে করি যে এগুলো সব কিছুই নিয়েই কিন্তু এই পেশেন্ট। কারণ দেখা গেছে যে একটা পেশেন্ট হার্ট ফেলিওর নিয়ে ভর্তি হওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম, স্টেবল হলো, বাড়ি পাঠিয়ে দিলাম, আর খবর নিলাম না। তখন কী হলো, আবার বাড়িতে যায়, ওই আগের অবস্থা চলে, আবার হাসপাতালে আসলো। সো এই সাইকেলটাকে ব্রেক করতে হবে। এই সাইকেলটাকে ব্রেক করার একমাত্র পথ হচ্ছে এই যে ক্লিনিক। যেমন আমার এখানে কী করি, আমার এখানে যখন পেশেন্ট আসে, এই পেশেন্টের অনুযায়ী, অবস্থা অনুযায়ী আমার সফটওয়্যারই বলে দেয় যে এই পেশেন্টকে তুমি 1 মাস পর অথবা 3 মাস পর কল দিবা। তখন আমার যে নার্স আছে, সে নার্স সকালে এসে কম্পিউটার খুললেই প্রথম আগে থেকে যে আজকে কারে কারে কল দিতে হবে, ও তখন একটা ড্যাশবোর্ডে হতে না, ও তখন ফোন করে তাকে জান আপনি কেমন আছেন, আপনার ওজন কত, আপনি কতটুকু হেঁটেছেন, ওষুধ ঠিক মতো খাচ্ছেন কি না, এই যে কথাগুলো বললো, তখন ওই পেশেন্টটা, সে কিন্তু হেল্পলেস আগে ছিল, এখন কিন্তু নাই। সে তখন চিন্তা করে আমার জন্য একজন লোক ফোন করছে। সো এক ধরনের মেন্টাল ওয়েলবিং হয়। সেকেন্ডলি, তার যদি টুকটাক অসুবিধা থাকে, সে তখন আমার ওই প্যারামেডিক্সকে জানায়, প্যারামেডিক্স আমার সাথে কথা বলে তার সাজেশনটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠাই দিই।
এবং আমাদের কাছে ওদের সব রেকর্ড আছে, সুতরাং আমরা রেকর্ড দেখে আগে কী সে ওষুধ পাতে, ওকে আচ্ছা ঠিক আছে। আবার যদি দেখা যায় যে রুগীটা বলছে আমার আগে তো পা ফুলা ছিল না, এখন একটু পা ফুলতেছে, তখন আমরা বলি যে ঠিক আছে আপনি আগে এই ওষুধ পেতেন, এই ওষুধের ডোজটা বাড়াই দিলাম করে আমরা একটা প্রেসক্রিপশন করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। সো এই পেশেন্টটা হয় কি আলটিমেটলি ওই পর্যায়ে যায় না যে তাকে হাসপাতালে আসতে হবে। সো আমরা এই সাইকেলটাকে হার্ট ফেলিওর ক্লিনিকের মাধ্যমে কিন্তু ব্রেক করতে পারি, টু মেক এ কনস্ট্যান্ট কানেকশন উইথ দ্য পেশেন্ট। তারপরেও তো এরা জানছে যে আমাদের খুব জীবন শেষের দিকে একটা মেন্টাল একটা আসে। তবে এটা আমার কাছে মনে হয় যে এটার জন্য আহামরি বড় ধরনের বিরাট কোনো ডাক্তারের প্রয়োজন নাই, সিম্পলি নার্স দিয়েও কিন্তু এটা আমি করতে পারি। যেমন আমার এখানে আমি 3টে নার্স আমার আছে এইটার জন্যে, একজন ডেটা কালেক্ট করে, একজন টেলিফোন করে, আর একজন পেশেন্ট আসলে ওরা যদি কম্বাইনলি করে ভাগ ভাগ করে করে। আমার একজন কনসালটেন্ট আছে এবং আমার প্রায় 1400 পেশেন্ট কিন্তু আমার এই সাইকেলে আসে। এবং বিদেশে কিন্তু এই টোটাল কাজটা কিন্তু নার্স করে। সে কী করে কানেক্টিভিটি করে, যে আমি সিঙ্গাপুরে দেখেছি ওয়ান নার্স ইজ রানিং দিস ক্লিনিক। কীভাবে ওই যে পেশেন্টের কানেকশন, ওদের তো মোর অ্যাডভান্স ডেটা ফরম্যাট, ওদের মোর অ্যাডভান্স ডিজিটাল ফরম্যাট, হয়তো SMS-এ চলে গেল ওদের যে তুমি এত তারিখে আসো, তখন ওই SMS দেখে তখন পেশেন্ট আসলো, তখন এই নার্স তাকে প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করলো, এটা করে তারপর তার রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজনীয় ইনভেস্টিগেশন দিল, দেওয়ার পরে তার যে কনসালটেন্ট আছে তার কাছে পাঠিয়ে দিল, সেটা প্রেসক্রিপশন দিল, চলে গেল। কিন্তু সে চেম্বার থেকে চলে গেল, কিন্তু পেশেন্টের এই যে ক্লিনিকের কানেকশন থেকে চলে যায়নি, সে কনস্ট্যান্ট একটা কানেকশানের সাথেই থাকে। তো আমার মনে করি যে আমাদের অনেক ওষুধের উন্নতি হয়েছে, হার্ট ফেলিওর ট্রিটমেন্টের অনেক নতুন নতুন ওষুধ আসছে, খুবই ভালো ভালো ওষুধ। শুধুমাত্র এইগুলো যদি সময় মতো ব্যবহার করা যায়, সময় মতো কেয়ার নেওয়া যায়, তাহলে এদের অনেকেই সুন্দর জীবনযাপন করতে পারে, মানে অ্যাটলিস্ট সাফারিংসটা কমাইতে পারবো। এর ভিতরে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই যে আমাদের দেশে এখন অ্যাটলিস্ট এখন তো ডিজিটাল টেলিফোন মানে সব কী বলে টাচ ফোন মোরালে সবারই আছে, এবং এইটা আমাদেরকে ভীষণভাবে হেল্প করে। এবার আমার 2 ধরনের কমিউনিকেশান আছে। একটা হলো যে আমরা রেগুলারলি তাদেরকে সফটওয়্যার জেনারেটেড যে সিস্টেম আছে তার মাধ্যমে ফোন করি। আরেকটা আছে যে পেশেন্ট কিন্তু সরাসরি আমাদেরকে ওই একই নাম্বারে ফোন করবে উইথ দ্য কন্ডিশন, তাদেরকে বলে দেওয়া হয় তোমার আগের নাম্বার, আগের যে প্রেসক্রিপশনটা আছে ওইটাকে তুমি একটা স্ন্যাপশট নাও, তোমার আজকের প্রেশার কত, আজকের পালস কত, আজকের ব্লাড প্রেশার কত, আজকে তুমি কতটুকু হেঁটেছো, এই রেকর্ড এবং তোমার কমপ্লেন কী, এইটা কাগজে লিখে পাঠিয়ে দাও। ও পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমার নার্সের কাছে চলে আসলো, নার্স ওইটা নিয়ে নার্সের কাছে উইদিন হাফ অ্যান আওয়ার সে কিন্তু আমাদের সাথে কথা বলে আপনার ফিট দিয়ে একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠিয়ে দেয়। এবং শুধু তাই না, এটাতে সে উন্নতি হলো কিনা 3 দিন পর 5 দিন পর সে আবার ফিডব্যাক বলে যে আমার উন্নতি হয়েছে অথবা হয় নাই, তখন আমরা আবার এই যে সে বাসায় বসে থেকেই কিন্তু এই সার্ভিসটা পায়। এইটা আমার মনে হয় যে এখনকার সময়ে খুবই উপযোগী একটা পদ্ধতি, টেলিফোনিক ফলো আপ, ডিজিটাল ফলো আপ। আর এনিওয়ে আরও অনেক উন্নত চিকিৎসা আছে আমাদের দেশে। আমার কাছে মনে হয় যে হার্ট ফেলিওরের পেশেন্টের অনেকাংশই পেশেন্টই হাসপাতালে বন্ধ করতে পারবো আশা, যদি তাদের সাথে কনস্ট্যান্ট একটা লিঙ্ক রাখা যায়। এখন প্রান্তিক পর্যায়ে যে সমস্ত পেশেন্টগুলো আছে তারা কী করে, তারা এই টেলিফোনিক, যেমন আমার এই পেশেন্ট, আমি যে তাদেরকে বলি যে বাড়ি কোথায়, বললো যে আমার বাড়ি দিনাজপুর, তো দিনাজপুর থেকে এখানে আসার দরকার নেই, 3 মাস পর আপনি এই কাজ করে পাঠাবেন, আমি আপনাকে প্রেসক্রিপশন দেবো। কারণ আজকাল বললাম তো এই টাচ মোবাইলের কারণে এটা সহজ। আমি ময়মনসিং থেকে আসছি, আমাদের বাসা হইল সাঙ্কিপাড়া শেষমুর। তার হইল হার্ট ফেলের রুগী প্লাস 2টা রিং বসছি আমরা। তা হার্ট ফেলের রুগীর ট্রিটমেন্ট আমরা কোথায় করব পাই না খুঁজা, পরে এক ভাইগনা বলল যে এখানে আসার জন্য, ইউনাইটেড নিয়ে আসার জন্য। তো এই ভাইগনা আমাকে ইউনাইটেড খবরটা দিল, সেই ব্যবস্থা করে দিল। পরে আমি মনিরুজ্জামান স্যারের চিকিৎসা করে আমি এই পর্যন্ত আমি সুস্থ হয়েছি, এবং ওনার সাজেশনে আমি ওষুধপত্র ব্যবহার করাতে আমি অনেক প্রবলেম আমার দূরে, অনেক উন্নতি হয়েছে।
আর আমার অবস্থা করুণই ছিল। কেউ বলে অনেকে বলছে যে উনি শেষ, উনি আর চিকিৎসা করা যাবে না। আমাদের ময়মনসিংহ বলছে ওনার অবস্থা কাহিলে এমনি চিকিৎসা করা যাবে না। পরে আমাকে যে কোনো একজনের মারফত আমার অনুসন্ধান দিল, আপনার গুলশান দেখান, ইউনিট হাসপাতালে মনোজমন স্যারে দেখান, শেষবারের মতো দেখান। পরে আমি ওনার ভরসা করিয়া ওনার কথা শুনে আমি ওনারে দেখাইছি। দেখানোর পরে এই 3 বছরে আমি অতটুকু সুস্থ হয়েছি। আমি বিছনা থেকে উঠতে পারি নাই, কিছু খাইতে পারি নাই, শ্বাসকষ্ট, অনেক ধরনের সমস্যা ছিল আমার। নেবুলাইজার লাগছে, দিন একটা অক্সিজেন লাগছে, প্রতিদিন একটা করে অক্সিজেন লাগছে আমার বাসা। কিন্তু এখন আমার অক্সিজেন নেবুলাইজার কিছুই প্রয়োজন পড়ে না।